নতুনের এই বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারছে না কমলিনী। কুর্চি এবং কমলিনী দুজনেই কান্নায় ভেঙে পড়ে, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পার্বতী বউ সেজে ঘরের মধ্যে একা বসে থাকে, আর তখনই কমলিনী নতুনকে ফোন করে। নতুন তখন বলে, কি ব্যাপার কমলিনী, হঠাৎ করে আমাকে ফোন করলে যে, কোনো কি হয়েছে নাকি, বলো আমাকে। আর তখনই কমলিনী বলে ওঠে, তুমি কোথায় রয়েছো? তোমার বউ তো বাড়িতে একা, তা একা বউকে রেখে এখন কি যাওয়ার সময় হলো নাকি? তুমি যেখানে থাকো না কেন একটু তাড়াতাড়ি চলে এসো। কমলিনীর মুখে একথা শুনে ভীষণই রাখতে শুরু করে নতুন এবং বলে, একদম না, একদম তুমি বউ বলে সম্বোধন করবে না। তখনই কমলিনী বলে, তা কি বলে সম্বোধন করব? বিয়েটা তো তুমি করেছো, তাই এখন যেহেতু বিয়েটা করেছো বউ বলে সম্বোধন করবো না? যাই হোক, এত কথা বাপু আমি এখন বলতে পারবো না। দেখো নতুন বউ বাড়িতে রয়েছে, তুমি এক্ষুনি বাড়িতে চলে এসো, আমি আর কোনো কথা শুনতে চাই না। এদিকে তখনই নতুন বলে, কেন এরকমটা করছো? কেন এইভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? তুমি কি একবারও জানতে চেয়েছো এই বিয়েটা আদৌ হয়েছে কি হয়নি? এই বিয়েটা হয়নি। আমি তো একবারও স্বীকার করিনি যে আমি বিয়েটা করেছি। তোমরা শুধু কুচিয়ে পিছিয়ে একদম যা খুশি তাই না বলেই যাচ্ছ। এই সব কিছু কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না কমলিনী তখন বলে, আমরা তো আর জানিনি তোমরা ঘরের ভিতরে কি করেছো না করেছো, কিন্তু অন্তত এটা শিওর হয়েছি যে ওর মাথায় সিঁথিতে সিঁদুর যেহেতু পড়েছে বিয়েটা তুমি করেছো। তখনই নতুন বলে, একদম না, একদম এই ব্লেমগুলো আমাকে দেওয়ার চেষ্টা করবে না। আমি এরকম কোনো কিচ্ছুই করিনি, আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। কমলিনী তখন বলে, ফাঁসানো হচ্ছে কি হচ্ছে না সেটা তো আমি জানি না, একবার তো তুমি সেখানে বললে না, তোমাকে তো অনেকে জিজ্ঞাসা করলো, তুমি তো চুপ করে দাঁড়িয়ে থাকলে, কোনো কি উত্তর দিয়েছো? তখনই নতুন বলে, উত্তর দেইনি ঠিকই, কিন্তু আমি কিছু বলার চেষ্টা করেছিলাম। তোমরা কি কেউ জানতে চেয়েছো আমার কোনো কথা? নাকি তোমরা বুঝতে চেয়েছো? তোমরা তো কোনোটাই করনি, আমাকে দোষারোপ করে যাচ্ছ। এদিকে কমলিনী বলে, আমরা জানি না ভিতরে কি হয়েছে, তুমি জোর করেছো নাকি ওই জোর করেছে, আসলে তোমার সম্মতি ছাড়া তো এইসব কিছু হতো না, সেটা না খুব ভালো করে বুঝি। যাই হোক, এত কথা বলার এখন সময় নেই। তখনই নতুন বলে, তুমি যাই করো না কেন, আমি এই বিয়েটা করিনি, তোমাকে সেটা মানতেই হবে। হয়তোবা তোমরা দেখোনি, কিন্তু আমার ভেতরে কি চলছে, আমাকে কিভাবে ব্লেম দেওয়া হচ্ছে, সেটা অন্তত আমি খুব ভালো করেই বুঝতে পারি। কমলিনী তখন বলে, হ্যাঁ সেটা তুমি ভালো করে বুঝতে পারো। যাই হোক, অবশেষে তাহলে তোমার বিয়েটা হলো যেহেতু, তাই তোমাকে এইসব কিছু দায়িত্ব নিতে হবে। আমি সাময়িক সময়ের জন্য এখন অন্তত ফোন করে তোমাকে জানিয়ে দিলাম, আর বাকিটা তুমি নিজেই ফোন করে জেনে নিও। এই বলেই তখন রেগে ফোনটা রেখে দেয়। এদিকে নতুনও ফোন রেখে দিয়ে কান্নায় ভেঙে পড়ে, কমলিনী আমাকে এভাবে ভুল বুঝলো। এদিকে তখনই কুর্চি এসে বলে, বদিবা একটা কথা বলার ছিল, বউটা তো একা ঘরের মধ্যে এখনো কোনো কিছুই করেনি, না খেয়ে রয়েছে, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। খাবার দাবার শাড়িকে এগুলো কি একটু দিয়ে আসা হবে নাকি? এদিকে তখনই কুর্চির মুখে একথা শুনে কমলিনী বলে ওঠে, তা তুমি আমাকে কেন বলছো দিদিভাই? আমাকে বলার তো কোনো মানে নেই, তুমিও তো আছো বাড়িতে, অন্য লোক রয়েছে, এত আমি ভাবতে পারবো না। তখনই কুর্চি বলে, না মানে তোমাকে জিজ্ঞাসা করছি, যেহেতু তুমি সব কিছু দায়িত্ব নাও সেজন্য হয়তোবা আমি বলছি, আর ওই ঘরে যাওয়ার কোনো ক্ষমতা আমার নেই, ওই ঘরে যাওয়ার কোনো মন মানসিকতা এখন আমার নেই, কি না কি বলে দেয়। তখনই কমলিনী বলে, সব কিছুই মেনে নিতে হবে, এতদিন তো মেনে নিয়েছো, আজকে না হয় মেনে নাও দিদিভাই, যাও খাবার টাবার দিয়ে আসো। তখনই কুর্চি বলে, আমি এখন কিছুই করতে পারবো না, কিন্তু একটা জিনিস ভেবে খারাপ লাগছে, নতুন দা কি করে পারলো এই কাজটা করতে? তখনই কমলিনী বলে, কি করলো? যা সত্যি তাই করলো, আসলে ওর তো বয়স হয়েছে, দেখাশোনা করার মতো তো একটা মানুষ দরকার, শেষ পর্যন্ত একটা মানুষ আসলো আর কি। তখনই কুর্চি বলে, আসলো ঠিক আছে, কিন্তু এভাবে তোমাকে যে কষ্টগুলো দিয়ে যাবে তা আমি কখনো কল্পনা করিনি। তখনই কমলিনী বলে, কষ্ট? আমার আবার কিসের কষ্ট? আমার কোনো কষ্টই নেই। এ বলে তখন কমলিনী কান্নায় ভেঙে পড়ে। তখনই কুর্চি কমলিনীর কাঁধে হাত দিয়ে বলে, অন্য কেউ বুঝুক না বুঝুক, কিন্তু আমি তো অন্তত বৌদিভাই তোমার বিষয়টা বুঝি, আমি বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি চলছে, কিন্তু আমার মনে হচ্ছে নতুন দাকে আসলে এখানে ফাঁসানো হচ্ছে, তা না হলে তো এরকমটা হওয়ার কথা ছিল না। আর ওই ঘরের ভিতর কি হয়েছে সেটাও তো আমরা জানি না। কমলিনী তখন বলে, তোমার নতুন দাকে ফাঁসানো হচ্ছে, হয়তোবা নতুন দার একটি সম্মতি ছিল, না হলে সম্মতি ছাড়া তো এই কাজটা তখনই কুর্চি বলে ওঠে, বদিবা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, অন্য কোথাও চলে যেতে হবে, এখানে থাকলে তুমি আমি সকলে দম বন্ধ হয়ে মারা যাব। কমলিনী তখন বলে, সেটাই ভাবছি, সেটাই করতে হবে, কিন্তু আগামীকাল বৌভাত, দেখি বৌভাতটার দিন অপেক্ষা করি, তারপর না হয় কিছু একটা ব্যবস্থা করব। আমারও আসলে এখানে থাকার আর কোনো মন মানসিকতা নেই, এখানে তো আর থাকতে পারবো না। এখন যার বাড়ি সে যদি কখন না কখন তাড়িয়ে দেয়, কি করে না করে, এই অসম্মানের চেয়ে আগে থেকেই আমি সম্মানের সহিত এ বাড়ি ছেড়ে চলে যাব। কুর্চি তখন বলে, হ্যাঁ আমাদের তাই করতে হবে, নতুন এখন নতুন বিয়ে করেছে, এখন বউয়ের কথায় সকল কিছু করতে হবে। তখন বলে, মেয়েটি মনে হয় আসলে খুব ভদ্র লক্ষ্মী। কুর্চি তখন বলে, বথি ভাই এক দুই দিনে কিছুই জানা যাবে না, যাক না কিছুদিন গেলে টের পাওয়া যাবে ও কতটা ভালো কতটা মন্দ,
আপাতত এগুলো এখন বলা যাচ্ছে না, কিন্তু একটা জিনিস জানো বৌদিভাই, তোমার এই বিষয়টা দেখে না, তোমার কষ্টগুলো দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছে, নিজেই এসব কিছু সামলাতে পারছি না। নতুনদা শেষ মুহূর্তে এসে কি করে পারলো? নতুনদা তো তোমাকে সত্যিকারের অনেক ভালোবাসে, কিন্তু এটা কি করে করতে পারলো আমি কিছুই বুঝতে পারছি না। আসলে কি কোনো ট্র্যাপে পড়ে এই কাজটা করেছে কিনা সেটাও আমরা জানি না, ঘরের ভেতর কি হয়েছে সেটাও আমরা জানি না, সব কিছুই আমাদের অজানা রয়ে গেছে, তাই এখন কোনো কিছুই বলতে পারছি না জানো তো বৌদি ভাই। এই বলে তখন কমলিনীর কাঁধে হাত দিয়ে কমলিনীর পাশে এসে বসে, আর তখনই কমলিনীর চোখে জল দেখতে পায়। কমলিনী তখন বলে, যাই হোক না কেন, যেহেতু ওই মেয়েটা এই বাড়িতে এসেছে, এখন স্ত্রীর মর্যাদা তো তাকে দিতেই হবে। যদি কাজটা ঠিক না হতো তাহলে তো সকলের সামনে সেটা স্পষ্ট হয়ে যেত, কিন্তু সেটা তো স্পষ্ট হয়নি। আমাকে এটাই মেনে চলতে হবে, কিচ্ছু আর করার নেই, আমার ভাগ্যে হয়তোবা এটাই লিখন ছিল। তখনই দুজনার কাঁধে হাত রেখে দুজনেই কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর দেখা যাবে পার্বতীর ঘরে আসে মিঠি একটা শাড়ি নিয়ে আসে এবং বলে, আপনাকে মা বলেছে এই শাড়িটা পরার জন্য, এই শাড়িটা চেঞ্জ করে এই শাড়িটা পরে নিন। তখনই অর্থাৎ পার্বতী বলে, আচ্ছা তোমার নাম কি, তোমার নামটা কি আমি জানতে পারি? মিঠি তখন বলে, আমার নাম জেনে কি করবেন, আমার নাম জানতে হবে না। তখনই পার্বতী বলে, না তোমার নাম না জানলে আমি কি করে ডাকবো তোমাকে? তখনই মিঠি বলে, আমার নাম মিঠি। ঠিক সেই মুহূর্তে কুর্চি এসে খাবার দিয়ে যায় এবং বলে, এই খাবারগুলো খেয়ে নিও, বুঝতে পারলে তো, অনেকক্ষণ হয়েছে। পার্বতী তখন বলে, কি করে খাবো, এখন তো নতুন আসলো না, ওকে ছাড়া আমি কি করে খাই? ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, আমার না একদম খিদে পাচ্ছে না। তা ও কোথায় আছে কি একটু বলতে পারবে? তখনই কুর্চি বলে, সেটা আমি এখনও বলতে পারবো না কোথায় গিয়েছে না গিয়েছে। এদিকে ঠাম্মি তখন সেখানে এসে পার্বতীকে বলে, বাবা তোমাদের দুজনকে তো একসঙ্গে পাচ্ছি না, দেখো মা তোমাকে তো আমাকে বরণ করে নিতে হবে, আশীর্বাদ করতে হবে, তা দুজনকে তো আমি কোনোভাবেই একসঙ্গে করতে পারছি না, নতুন কোথায় গিয়েছে সেটাও তো আমি জানি না। পার্বতী তখন বলে, মাসিমা করতে পারবেন, এতটা উতলা হবেন না। তখনই আবার ঠাম্মি বলে ওঠে, তোমাদের বিয়েটা কি হয়ে গেল, এভাবে কি বিয়ে হয় সেটাও আমি খুব ভালো করে জানি না, বুঝতে পারলে তো, এভাবে আসলে কি বিয়ে হয়? তখনই কুর্চি বলে, মা এসব কথা এখন থাক না, এসব কথা বলার কি দরকার, তুমি তো আশীর্বাদ করতে পারবে তাই না? এদিকে ঠাম্মি বলে, না বাপু আমাকে আশীর্বাদটা করতে হবে, কিন্তু আমি ভেবেছিলাম নতুন যেহেতু বিয়েটা করবে, একটু ঢোল ঢাক বাজিয়ে একটু আনন্দ করে সব কিছু গুছিয়ে বিয়েটা করব, কিন্তু কোথা থেকে কী যে হয়ে গেল তা আসলে বুঝে পাচ্ছি না, বুঝতে পারলে তো, তোমার তো আরেকজনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তাই না? এদিকে তখনই সেই পার্বতী বলে ওঠে, হ্যাঁ মাসিমা, হ্যাঁ আপনি ঠিকই জেনেছেন, ঠিকই বুঝেছেন, আসলে আমার কপালটাই ছিল এরকম, আসলে আমার কপালে এটাই ছিল না, ধুমধাম করে বিয়ে করার সুখটা তো আমার কপালে ছিল না, তাই এইসব কিছু আর হয়নি। আসলে আমিও অন্তত একটু জোর করেছিলাম নতুনদাকেই বিয়েটা করার জন্য, শেষ পর্যন্ত নতুনদাও রাজি হয়েছে। আমাকে যদি বিয়েটা না করতো আমি হয়তো বা লগ্নভ্রষ্টা হয়ে যেতাম। কুর্চি তখন বলে, বাহ লগ্নভ্রষ্টা হলে আবার কি হবে? তখনই আবার পার্বতী বলে, আচ্ছা তোমাকে না আমি একটা জিনিস খেয়াল করছি, তুমি আসলেই মনে হয় এই বিয়েটার মধ্যে খুশি নাও, আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার তো দাদা হয় তাই না, তা তুমি কেন খুশি নাও? আর তুমি কি আমাকে একটু বলতে পারবে আমি কি কিছু করেছি? এত কথা বলার এখন আর সময় নেই, এখন নতুন কোথায় আছে আমাকে যদি একটু খবরটা দিতে তাহলে আমার জন্য ভালো হতো। আমার নাম্বারটা ওনার নাম্বারটা দেওয়া যাবে? তখনই কুর্চি বলে, না বাপু নাম্বার দেওয়া যাবে না, নতুনদা কাকে নাম্বার দিবে না দিবে সেটা ওর পার্সোনাল ব্যাপার, এখন নতুনদা যদি তোমাকে দিতে বারণ করে, আমি যদি তোমাকে দিয়ে দেই আমার উপর দোষারোপ আনবে, তা আমি এইসব কিছু করতে পারবো না। এদিকে তখনই পার্বতী বলে, অন্তত একবার ফোন করে জানার দরকার ছিল আর কি, আসলে আমার ইচ্ছে এ পরিবারটাকে নিয়ে একসঙ্গে থাকবো, এই বাড়িতে এসেছি তো, এত বড় বাড়িতে কি একা থাকা যায় নাকি? তখনই কুর্চি বলে ওঠে, মানে তুমি কি বলতে চাচ্ছ? তার মানে তুমি তোমার বাড়িটা এখন নিজের নামে করে নিচ্ছ? পার্বতী বলে, না সেটা করিনি, কিন্তু কিছুদিন পর তো আমার কথা মতোই চলতে হবে তাই না, সেজন্য আর বলছি আর কি। এদিকে তখনই ঠাম্মি বলে, কি করছি এভাবে কেন কথা বলছিস, ওকে এভাবে অপমান করে কথা বলছিস কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে তখনই পার্বতী বলে, আচ্ছা মিঠি তুমি অন্তত নাম্বারটা দাও, তুমি অন্তত নাম্বারটা দিতে পারবে না? নাম্বারটা দিলে একবার অন্তত একটু কথা বলে দেখতাম। কুর্চি তখন বলে, তুমি নাম্বার নেওনি এখনও, তোমাদের বিয়ে হয়ে গিয়েছে 2 দিন হয়ে গেল, নাম্বারটা তো নেওয়ার দরকার ছিল তাই না? তা যেহেতু তুমি নাম্বারটা নেওনি আমরা তোমাকে নাম্বার দিতে পারবো না, তুমি বরং নতুনদার থেকে নাম্বারটা নিয়ে নিও। এদিকে তখনই পার্বতী বলে, আচ্ছা ঠিক আছে, নাম্বারটা না হয় নিয়ে নিব। ঠিক কিছুক্ষণ পরই সেখানে বর্ষা চলে আসে, আর তখনই কুর্চি বলে, কি ব্যাপার তুমি এখনও যাওনি, তোমার না যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে? তখনই বর্ষা বলে, না মানে সকলে না করছিল আর কি, অনন্যা বৌদি সকলে মিলে বলছিল আর কি বৌভাত অনুষ্ঠানটা থাকার জন্য, যেহেতু এখন সব কিছু মীমাংসা হয়ে গিয়েছে, আর রুদ্র বলছিল আর কি আর কোথাও যাবে না, এই বাড়িতেই থেকে যাবে। এদিকে তখনই আবার ঠাম্মি বলে, এসব
এসব কথা এখন থাক না। পার্বতী তখন বলে, আচ্ছা তোমরা কি এই বাড়িতে থাকো না নাকি? তখনই আবার বর্ষা বলে ওঠে, না গো, এই বাড়িতে আমরা থাকি, কিন্তু কিছু একটা মন মালিন্য সৃষ্টি হয়েছিল। আমি আমার বাপের বাড়িতে ছিলাম, যেহেতু এখন নতুন দা বিয়েটা করেই ফেলেছে, সব কিছু মীমাংসা হয়ে গিয়েছে, আমার শাশুড়ির সঙ্গে আমার কোনো ঝামেলা নেই, তাই সিদ্ধান্ত নিয়েছি এখন এ বাড়িতেই থাকবো। এদিকে পার্বতী তখন বলে, আচ্ছা তুমি কি অন্তত আমার নাম্বারটা দিতে পারবে একটু? আমি একটু কথা বলতাম আর কি। এদিকে তখনই বর্ষা বলে, অবশ্যই তোমাকে নাম্বারটা দেওয়া যাবে, আমি তোমার নাম্বার সেভ করে দিচ্ছি। এ বলেই তখন নাম্বারটা সেভ করে দেয় পার্বতীর ফোনে। আর এদিকে তখনই আবার বর্ষা বলে, আচ্ছা কী নাম দিয়ে সেভ করব? পার্বতী তখন বলে, একটা নাম দিয়ে সেভ করলে হবে, হাজবেন্ড দিয়ে সেভ করে দাও। তখনই আবার বর্ষা বলে, আচ্ছা হাসবু লিখে সেভ করে দেই। তখনই পার্বতী বলে, এইসব কথা থাক না, এইসব কি আর আধুনিকতা আছে নাকি আমার মধ্যে, হাজব্যান্ডের নাম এরকম নাম দিয়ে সেভ করার জন্য? এদিকে সকলের সামনে বর্ষা বড় বড় উচ্চারণ করতে থাকে, আর এদিকে কমলিনী দরজার সামনে দাঁড়িয়ে এইসব কিছু দেখে ভীষণই কষ্ট পায়। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।